টিচারকে ঘাড়ে হাত দিয়েছি, আচ্ছা না জেনে, বন্ধু ভেবেছি। আচ্ছা আচ্ছা এইবার তিনি ফিরলেই দেখি টিচার তখনই হাসি দিয়ে বলল, কোনো ব্যাপার না, আজকের দিনে সব সম্ভব। সেইটাই যন্ত্রণা মুহূর্ত, যে কেউ না থাকলে কি হয়। সংসারে অভাব ছিল, বাবা চাকরি করতেন না, প্রেরণা জাগার কেউ ছিল না, আমি নিজেই প্রেরণা। আমার একটা কথাই মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আজ আমরা যার সাথে কথা বলবো তিনি গ্রন্থন্ত প্রাণ একজন মানুষ, আশৈশব জ্ঞান পিপাসু। এই মানুষটি বইকে ভালোবেসেছেন সুখে দুঃখে বা জীবন সংগ্রামের কঠিনতম দিনগুলোতেও। গ্রন্থাগারী শ্রী গৌতম সরকারের কাছ থেকে আজ আমরা জানব তাঁর জীবন অভিজ্ঞতা, জীবন দর্শন এবং অবশ্যই ছাত্রছাত্রীরা পাবে জীবনে এগিয়ে চলার অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ। মোহাম্মদ শহীদুল্লাহ মজা করে বলেছিলেন, মানুষের জীবনে তিনটি জিনিস অত্যন্ত প্রয়োজনীয়। প্রথমটি হলো বই, দ্বিতীয়টি হলো বই এবং তৃতীয়টি হলো বই। আবার জেমস রাসেল বলেছেন, বই হলো একটি এমন মৌমাছি যা অন্যের সুন্দর হৃদয় থেকে মধু এনে পাঠকের কাছে পৌঁছে দেয়। আবার কেউ কেউ বলেন, একটি ঘরে বই না থাকা মানে একটি দেহে আত্মা না থাকা। এমনই একটি পবিত্র বিষয় হলো বই। আর এই বই বেষ্টিত হয়ে যিনি সবসময় থাকেন, এমনই একজন সৌভাগ্যবান মানুষ আমাদের অত্যন্ত প্রিয় গ্রন্থাগারিক মাননীয় শ্রী গৌতম সরকার মহাশয় আজকে আমাদের অতিথি। গৌতম দা, নমস্কার। নমস্কার। আমরা প্রথম যে বিষয়টা জানতে চাইব, যে এই যে গ্রন্থ গারিক হওয়ার যে ইচ্ছেটা বা লাইব্রেরি সায়েন্স নিয়ে পড়বার যে ইচ্ছেটা, সেটা কবে থেকে সৃষ্টি হলো এবং সেক্ষেত্রে কারোর কোনো অনুপ্রেরণা আপনার কাজ করেছে কিনা, সেই বিষয়টি যদি প্রথমে আমাদের জানান। মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর বিএড কমপ্লিট করেছি। এইবার চাকরির বাজারে মন্দা ভাব দেখা দিয়েছে। এইবার ভাবলাম নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে লাইব্রেরি সায়েন্স করা যায়, তো ভর্তি হয়ে গেলাম। ভর্তি হয়ে 1 বছরের কোর্স ছিল। এই 1 বছরের কোর্স কমপ্লিট করার পর তারপরে লাইব্রেরি সায়েন্সেই চাকরি হলো। প্রেরণা জাগার কেউ ছিল না, আমি নিজেই প্রেরণা হয়েছে। যে বইয়ের প্রতি ভালোবাসা, এটা তো নিশ্চয়ই আপনার প্রথম থেকেই ছিল। হ্যাঁ, বই পড়ার প্রতি যে বই একটা পড়ার প্রতি নেশা আমার প্রথম থেকেই ছিল। ছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে কেরিয়ার গঠনের ক্ষেত্রে লাইব্রেরি সায়েন্স আগে কতটা গুরুত্বপূর্ণ ছিল, এখন কতটা গুরুত্বপূর্ণ, কিরকম সুযোগ রয়েছে এবং কিভাবে সেভাবে ছাত্রছাত্রীরা তার জন্য প্রস্তুতি নিতে পারে, সেই বিষয়টি যদি আরেকবার একটু খুলে বলেন। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতেই একমাত্র, আমাদের নর্থ বেঙ্গলে একমাত্র লাইব্রেরি সায়েন্স আছে। তবে লাইব্রেরি সায়েন্স প্রস্তুতি নেওয়ার কোনো ব্যাপার নেই, এন্ট্রান্স হয় না। ওখানে সরাসরি গ্র্যাজুয়েশন করলেই লোকে বা স্টুডেন্টরা ভর্তি হতে পারে। এইবার বিএ গ্র্যাজুয়েশনের জন্য সিট নির্দিষ্ট থাকে, অনার্সের জন্য সিট নির্দিষ্ট থাকে এবং মাস্টার ডিগ্রির জন্য সিট নির্দিষ্ট থাকে। এইভাবেই ভর্তি হয় অ্যাকর্ডিং টু অ্যাপ্লাই অনুসারে, অ্যাকর্ডিং টু এন্ট্রান্স নেই, কোনো এন্ট্রান্স দিতে হয় না, অ্যাকর্ডিং টু মার্কস অনুসারে ভর্তি হয়। 1 বছরের কোর্স ছিল, এখন 2 বছর হয়ে গেছে। বিএলআইসের ক্ষেত্রে, এমএলআইসের ক্ষেত্রেও তাই।
সিলেবাসগুলো সাধারণত কি ধরনের থাকে? সেক্ষেত্রে বই পড়াটা কি আবশ্যিক, নাকি যাদের বই পড়তে ভালো লাগে না, শুধুমাত্র যে টেকনিক্যালি যে সিলেবাসটা যতটুকু আছে সেটুকু পড়লেই লাইব্রেরি সায়েন্স পাশ করা যেতে পারে? সিলেবাস অনুসারেই পড়লেই যথেষ্ট, বাইরের বই পড়তে হয় না। এবং ভর্তির ক্ষেত্রেও তাই, সিলেবাস অ্যাকর্ডিং টু মার্কস অনুসারে ভর্তি হয়। আচ্ছা, গ্র্যাজুয়েশন করলেই ভর্তি হওয়া যায়। মাস্টার ডিগ্রিতে যদিও সিট বেশি থাকে, সেক্ষেত্রে সুবিধা। যদি আমরা এখানে শর্ট করে নিয়ে আসি এটাকে, যে লাইব্রেরি সায়েন্স নিয়ে যদি কেউ পড়তে চায়, তার ন্যূনতম যে কোয়ালিফিকেশন, গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন, এইটুকু হলেই তারা পড়াশোনা করতে পারবে। কিন্তু ঠিক। আমি একটা বিষয় শুধু অ্যাড করতে চাই, যে কর্মক্ষেত্রে যদি ভালো লাগা না থাকে তাহলে কিন্তু আজীবন একটা আক্ষেপ থেকে যায়। যাদের বই পড়তে ভালো লাগে না, বইয়ের প্রতি যাদের একটা আন্তরিকতা নেই, তাদের ক্ষেত্রে বোধহয় লাইব্রেরিয়ান হয়ে যাওয়ার পরেও খুব বেশি সেটা সুখদায়ক নাও হতে পারে। ফলে এই বিষয়টায় আসতে গেলে, যেহেতু আমি ব্যক্তিগতভাবে গৌতম বাবুকে জানি, বইয়ের প্রতি কিন্তু ভালোবাসা থাকাটা একটা অত্যন্ত আবশ্যিক একটা বিষয়। যদিও সেটা সিলেবাসে কোথাও লেখা নেই বা টেকনিক্যালি কোথাও আটকাবে না, কিন্তু ওই যে বললাম যে নিজের কাজের ক্ষেত্রে যদি আনন্দ না থাকে তাহলে কিন্তু সেটা ভার বহনের মতো হয়ে যাবে। ফলে যারা বই পড়তে ভালোবাসে তাদেরকেই বোধহয় এই প্রফেশনে আসার চিন্তা ভাবনা করাটা বাঞ্ছনীয়। এবারে আমরা গৌতম বাবুর ব্যক্তিগত জীবনের দু একটি ঘটনা জানার চেষ্টা করব, কারণ প্রত্যেকেরই এই বিষয়ে একটা কৌতূহল থাকে। তো গৌতম বাবু, শিক্ষা জীবনে আপনার স্মরণীয় কোনো শিক্ষক আছে কিনা যার দ্বারা আপনি প্রভাবিত হয়েছেন, সেই বিষয়টা যদি একটু দর্শকদের জানান। যখন স্কুলে পড়তাম তখন একজন প্রিয় শিক্ষক ছিলেন। সেই শিক্ষকের নাম, জীবন বিজ্ঞানের শিক্ষক ছিলেন, তার নাম হচ্ছে পার্থপ্রতিম নিয়োগী। তার দ্বারা ইন্সপিরেশন হয়েছি। তিনি খুব ভালো পড়াতেন এবং কেরিয়ার সম্পর্কে আলোচনা করতেন। শিক্ষা জীবনে কোনো স্মরণীয় ঘটনা যা আপনি শেয়ার করতে চান সবার সঙ্গে, বা কর্মজীবনের কোনো উল্লেখযোগ্য জীবনের কোনো ঘটনা যদি শেয়ার করতে চান? শিক্ষা জীবনের কথাই বলছি। যখন ক্লাস 9-এ পড়ি তখন সরস্বতী পুজো হতো। সেই সময় রাত জেগে করতে হতো কাজ। আমরা ছিলাম, একজন শিক্ষক ছিলেন ওই পার্থপ্রতিম নিয়োগী, তার সাথে কাজ করতে হতো রাতের বেলা। রাত জেগে জেগে প্যান্ডেল তৈরি করা, পুজো সাজানো, মণ্ডপ সাজানো, এগুলো করা হতো তখনকার সময়ে। এই যে একদিন পুজোর আগের দিন রাত জেগে করতাম কাজ, এবং এই কাজ করার সময় শীতকাল ছিল। শীতকালে পোশাক পরে যেতে হয়। টিচারও ছিলেন, টিচারের সাথে কাজ করতে হতো। এবং টিচারের এমন ড্রেস পরেছে যা হাসি পায়। আচ্ছা, আমিও ওইরকম ড্রেস পরেই গেছি, শীতের ড্রেস পরে গেছি। এইবার টিচারকে ঘাড়ে হাত দিয়েছি, আচ্ছা, না জেনে, বন্ধু ভেবেছি। আচ্ছা, আচ্ছা। এইবার তিনি ফিরলেই দেখি টিচার তখনই হাসি দিয়ে বলল, কোনো ব্যাপার না, আজকের দিনে সব সম্ভব। সত্যি জীবনের ছোট ছোট কিছু কথা আমরা আজীবন মনে রাখি। ছোট্ট, হয়তো সেরকম কোনো বিশেষ তাৎপর্য নেই, কিন্তু তাৎপর্য বহ হয়ে ওঠে যখন সেগুলো স্মৃতিতে থাকে। এবং স্মৃতি চারণায় তখন আমরা কিন্তু একটু ভাব মেদুর হয়ে যাই। তো একটা বিষয়, যে জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত যদি বলি, কোনটি মনে পড়ে জীবনের আনন্দময় মুহূর্ত? চাকরি তো শেষ বয়সে হয়েছে, এইবার চাকরি পাওয়ার পর সবচেয়ে আনন্দ মুহূর্ত
বলা যেতে পারে আমার ক্ষেত্রে। এটা সবার জীবনেই একটা খুবই আনন্দের বিষয়, বিশেষ করে যাদের দীর্ঘদিন চাকরি পাওয়ার জন্য একটা সেটাই। স্ট্রাগল করতে হয়, একটা সত্যি ঠিক। জীবনের কোনো যন্ত্রণাময় মুহূর্ত মনে পড়ে যদি শেয়ার করেন? যন্ত্রণা বলতে আমার ছেলের অসুখ, আচ্ছা, সেটাই যন্ত্রণা ঠিক। ছিল। চাকরি পাওয়ার পর কোচবিহারে আসি, ভাড়া থাকি। এইখানে কেউ নেই আমাদের পরিচিত। সুতরাং একদিন যখন ছেলে ছোট ছিল তখনই অসুখ করে। আচ্ছা, সেই রাত 2:30 2টো বাজে। তখন ইমিডিয়েটলি হাসপাতালে ভর্তি করা হয়। কাউকে বলিনি, কেউ ছিল না পরিচিত। বাড়িওয়ালা ছেলে গাড়িতে করে ভর্তি করে দিল, দিয়ে চলে এলো। সেইটাই যন্ত্রণা মুহূর্ত, যে কেউ না থাকলে কি হয়। এটাই ঠিক। আপনজনের একটা প্রয়োজন। মানুষ তো আসলে সামাজিক জীব। তখন আমরা বুঝি যখন বিপদে পড়ি যে চারপাশে মানুষের কত প্রয়োজন। জীবনের সবচেয়ে স্ট্রাগল পিরিয়ড যদি বলি, সেই সময়টা এমন কোনো সময় যখন প্রচন্ড হার্ড পিরিয়ড গেছে, স্ট্রাগল করতে হচ্ছে, সেই বিষয়টা যদি একটু জানান। জীবনের স্ট্রাগল পিরিয়ড বলতে চাকরি পাওয়ার আগে মুহূর্ত বলা প্রয়োজন। সেই সময় চাকরি ছিল না, সংসারে অভাব ছিল, বাবা চাকরি করতেন না, সংসারটা আমারই উপরে নির্ভর করত। তখন টিউশন পড়াতাম, চাকরি হতোই না লাইব্রেরি চান্স যদি না করতাম। এই চাকরির পিরিয়ডের আগে তখন খুব খারাপ অবস্থা ছিল, যখনই স্ট্রাগল পিরিয়ড বলা যেতে পারে। সেই সঙ্গে আরেকটা বিষয় আমি এখানে প্রাসঙ্গিকভাবেই প্রশ্নটা রাখবো, যে জীবনে যখনই দুঃসময় এসেছে, যখনই স্ট্রাগল করতে হয়েছে, প্রতিকূলতা এসেছে, কিভাবে নিজেকে সামলান? বা এই যে বই পড়ার সঙ্গে আপনার একটা ঘনিষ্ঠ একটা সম্পর্ক বইয়ের সঙ্গে, বইপত্র থেকে পাওয়া যে ভাবনাগুলো, ধারণাগুলো, আদর্শগুলো কতটা সাহায্য করে দুঃসময়কে অতিক্রম করার ক্ষেত্রে? দুঃসময়ে বলতে আমার চাকরি জীবনের আগের অবস্থা বোঝায়। সেই সময় যদি দুঃসময় কাল আসতো, তবে আমি নীরবে থাকতাম, একা থাকতাম, এবং কেউ ছিল না আমার বন্ধু বান্ধব। সবাই চাকরি পেয়ে গেছে, আমি শুধু বাকি ছিলাম। কাজেই হতাশা ভাব দেখা দিয়েছে জীবনে। আমার একটা কথাই মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে। তবে আমি একাই চলতাম। এইভাবেই স্ট্রাগল পিরিয়ডটা সামলেছি। সেই ক্ষেত্রে নিজের মনের যে শক্তিটা, যে এই প্রতিকূলতাকে অতিক্রম করার, বইপত্র কি আপনাকে কোনোভাবে সাহায্য করেছে? হ্যাঁ, বইয়ের অনেক কিছুই সাহায্য করেছে। যে বই থেকে গল্পের বই পড়েছি, সেই সময়ে অনেক দুঃখের কাহিনী পড়েছি, সেইভাবে সময়টা কেটে গেছে। বই আমাকে সাহায্য করেছে। ঠিক, আমিও এই জায়গাটাই আসতে চেয়েছিলাম, যে আমি ব্যক্তিগতভাবেও মনে করি তাই, যে বই কিন্তু আমাদের পরম বন্ধু। যখনই দুঃসময় আসবে তখন কিন্তু সবচেয়ে কাছের বন্ধু হয়ে যে সঠিক পরামর্শটি দিবে, সেটা কিন্তু আমাদের বই। বই আমাদের সঙ্গে রাখতেই হবে। বইয়ের মতো পবিত্র বিষয় আর কিছু হতে পারে না। তাই বইয়ের সঙ্গে থাকতে হবে, বই কিনতে হবে, বই পড়তে হবে, বই পড়তে উৎসাহিত করতে হবে সবাইকে। এই পবিত্র কাজটি আমাদের কিন্তু করে যেতে হবে। যাই হোক, আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনা চলতে থাকবে। কেমন লাগছে আপনাদের এই অনুষ্ঠান আমাদের জানান। আমাদের সঙ্গে রয়েছে আজকে গ্রন্থাগারিক মাননীয় শ্রী গৌতম সরকার মহাশয়। তাকে ধন্যবাদ জানাতে বা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং আমাদের আজকের এই মূল্যবান যে পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এই আশা রাখছি। দেখতে থাকুন পরের অংশটি।
এবারে আমরা গৌতম বাবুর কাছ থেকে জানতে চাইব যে গ্রন্থাগার, এই গ্রন্থাগারের গুরুত্ব কতখানি শিক্ষা জীবনে, সেই বিষয়টি যদি আপনি একটু আমাদের সঙ্গে আলোচনা করেন। গ্রন্থাগারের গুরুত্ব অপরিসীম শিক্ষা জীবনে। গ্রন্থাগার সম্পর্কে বলতে গেলে বলতে হয় মানব জীবনের সমস্ত জ্ঞান পুঞ্জীভূত রয়েছে এই গ্রন্থাগারে। সুতরাং গ্রন্থাগারের গুরুত্ব শিক্ষা জীবনে অপরিসীম। যদি বলতে হয় গ্রন্থাগার জ্ঞান সাগরের সমাবেশ। যদি এই জ্ঞান সাগরে কেউ অবগাহন করে তবে তার সমৃদ্ধি হবেই, এটাই বলতে হয়। ঠিক। পাশাপাশি যে বিষয়টা বলবো যে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পড়াশোনায় যেমন এটা সহায়ক, পাশাপাশি একজন ছাত্রকে আদর্শ মানুষ তৈরি করার ক্ষেত্রে বা চরিত্র গঠনের ক্ষেত্রে লাইব্রেরির গুরুত্ব এবং অবশ্যই সঙ্গে সঙ্গে বই পড়ার গুরুত্ব চলে আসে কতটা। পড়াশোনার বিকল্প কিছু নেই। এই জন্য শিক্ষার্থীরা যদি লাইব্রেরিতে পড়াশোনা করে তার অবশ্যই চরিত্র গঠন হবে এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে। এবং সিলেবাসে যা আছে তা তো জ্ঞানের কথা না, জ্ঞান সাফিসিয়েন্ট না। এই জন্য অনন্ত জ্ঞান ভাণ্ডার রয়েছে এই লাইব্রেরিতে, গ্রন্থাগারে। তো আপনি তো বিদ্যালয়ের গ্রন্থাগারের সঙ্গে যুক্ত, পাশাপাশি চারপাশে যে অন্যান্য গ্রন্থাগারগুলো রয়েছে, তো কি মনে হয় ছাত্রছাত্রীদের বা সাধারণ মানুষের মধ্যে গ্রন্থাগার সম্পর্কে সঠিক সচেতনতা লক্ষ্য করেন? কিরকম মানসিকতা লক্ষ্য করেন চারপাশে, সেই বিষয়টি বাস্তব যে চিত্রটা সেটা যদি একটু জানেন। আমাদের দেশের গ্রন্থাগারের যে অবস্থা, পাঠকের যে অবস্থা, তাতে খুব বেশি একটা আগ্রহ নেই গ্রন্থাগারের প্রতি। যত পৃথিবীর উন্নত দেশ এবং উন্নত সমাজ আছে সেখানকার গ্রন্থাগার অন্যরকম, আমাদের ভারতবর্ষের গ্রন্থাগার একরকম। এইখানে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বরোদার গ্রন্থাগার উন্নত। ওদের ভ্রাম্যমাণ গ্রন্থ আছে, গ্রন্থাগার আছে, পাঠকের কাছে পৌঁছে দেয়। সেখানকার পাঠকও খুব সচেতন এবং গ্রন্থাগারিক খুব সচেতন। ওই রকম করলে, সব গ্রন্থাগার ওই রকম ব্যবস্থা করলে পাঠকের কাছে পৌঁছে দিতে হয়। এই রকম করলে পাঠক খুশি হয় এবং সচেতন হয় এবং পড়াশোনা করে। একদম। তো আমাদের এইখানে এই যে গ্রন্থাগার সম্পর্কে মানুষকে সচেতন করা, বই পড়া সম্পর্কে মানুষকে সচেতন করা, এই সমস্ত বিষয়গুলোকে ফলপ্রসূ করার জন্য কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে, আপনি যদি দু একটি বিষয় তুলে ধরেন যে কিভাবে আমরা এই সচেতনতা বৃদ্ধি করতে পারি বা আমরা এগিয়ে যেতে পারি এই লক্ষ্যে। প্রখ্যাত চিন্তাবিদ এবং সাহিত্যিক প্রমথ রঞ্জন চৌধুরী মহাশয় যথার্থই বলেছেন। তিনি বলেছেন, একটা দেশের সমাজের উন্নতি ঘটাতে গেলে অবশ্যই উন্নত লাইব্রেরি গঠন করা প্রয়োজন। ভারতবর্ষে সেটা এই মুহূর্তে অভাব রয়েছে এবং ভারতবর্ষ সম্পর্কে বলেছেন যে এই যাত্রার ভারতবাসীদের উন্নতি ঘটবে গ্রন্থাগার স্থাপনের মধ্যেই। যত দেশে সমাজে গ্রন্থাগার সৃষ্টি হবে ততই দেশের মঙ্গল, সমাজের মঙ্গল। ঠিক। তো সেক্ষেত্রে আমরা কি কি উদ্যোগ নিতে পারি? আমাদের এখানে আমরা কি কি ধরনের উদ্যোগ নিয়ে সচেতনতাটা বাড়াতে পারি? সরকারি ব্যবস্থা তো রয়েছেই, এবার পাড়ায় পাড়ায় পাবলিক লাইব্রেরিও আছে, গ্রন্থাগার আছে। এইবার গ্রন্থাগার দুই রকম, তিন রকম। প্রধানত শিক্ষা প্রতিষ্ঠানের গ্রন্থাগার
আর বিশেষ গ্রন্থাগার এবং পাবলিক গ্রন্থাগার। এই পাবলিক গ্রন্থাগারে সবার প্রবেশ অধিকার সর্বজনীন। এইবার পাবলিক লাইব্রেরিতে সবাই আবাল বৃদ্ধ বনিতা প্রবেশ করতে পারে। সেখানে পাঠকরা যান এবং পড়াশোনা করেন। এইবার পাঠকের মনোবৃত্তি, জ্ঞান ভাণ্ডার বৃদ্ধি পায় এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে। লাইব্রেরি উন্নতি করার লক্ষ্য হচ্ছে সরকারি সাহায্য থাকবে এবং বিভিন্ন প্রকারের বই থাকবে বয়স অনুযায়ী। শিশুদের একরকম, বয়স্কদের একরকম, বৃদ্ধদের একরকম। লাইব্রেরি হচ্ছে অনন্ত জ্ঞান ভাণ্ডার মানব সভ্যতার। সব কিছুই পুঞ্জীভূত রয়েছে কালো অক্ষরের পিঞ্জরে, এটা বলা যায়। কাজেই বিদ্যালয় লাইব্রেরি উন্নত করতে গেলে বিদ্যালয় স্তরের বই রাখতে হবে এবং শিক্ষার্থীদের এই ব্যাপারে উৎসাহিত করতে হবে যে বই পড়ো, বই পড়লে অনন্ত জ্ঞানের অধিকারী হবে। এই ব্যাপারে শিক্ষার্থীদের সচেতন করতে হবে। আচ্ছা, আরেকটা যে বিষয় আমি বলবো যে একটা আদর্শ গ্রন্থাগারের পরিবেশটা কেমন হওয়া উচিত এবং পরিকাঠামো কিরকম হওয়া উচিত বলে আপনি মনে করেন? গ্রন্থাগার তো 3 রকম: পাবলিক লাইব্রেরি, এডুকেশন লাইব্রেরি আর স্পেশাল লাইব্রেরি। 3 রকমের কাঠামো হতে হয়। বিশেষ করে বিদ্যালয়ের গ্রন্থাগার উন্নত করতে গেলে বিদ্যালয় উপযোগী বই রাখতে হবে এবং বিদ্যালয়ে গ্রন্থাগারে একটা কম্পিউটার রাখতে হবে, ক্যাটালগ সিস্টেম করতে হবে। বিদ্যালয়ে গ্রন্থাগারে বিভিন্ন রকমের বই রাখতে হবে, সংগ্রহ করতে হবে। এত তো বই কেনা সম্ভব না, যতদূর পারা যায় ততদূরই করতে হবে এবং ছাত্রদের উৎসাহিত করতে হবে। এতেই পরিকাঠামো উন্নত হবে। অর্থাৎ বই সংগ্রহ এবং বই সংরক্ষণ দুটোই খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর তার সঙ্গে একটা বিষয় যোগ করব যে গ্রন্থাগারে যদি ছাত্রছাত্রীদের পড়ার অভ্যেস তৈরি হয় তাহলে তাদের সেটা শৃঙ্খলা পরায়ণ হয়ে উঠতে কতটা সাহায্য করে বলে আপনি মনে করেন? বই যেতে পড়বে সে পড়াশোনার প্রতি আগ্রহ থাকবে, সে শৃঙ্খলাবদ্ধ হবে এমনিতেই। অর্থাৎ বই পড়ার মধ্য দিয়ে যদি তার মনোযোগ একবার সৃষ্টি হয়, সে যদি মনোসংযোগ করতে শেখে, ধীরে ধীরে খুব স্বাভাবিক নিয়মেই সে কিন্তু একটা শৃঙ্খলা পরায়ণ মানুষ হয়ে উঠবে। এবং এই শৃঙ্খলাটাই বোধহয় আজকের সমাজে অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। কারণ চারপাশে আমরা যে পরিস্থিতিটা দেখছি যে আজকালকার এই নতুন প্রজন্ম তারা পরিস্থিতিরও অনেকটা শিকার। এই যে হাতে হাতে মোবাইল, ওরা যেমন অসহায়, অভিভাবক অভিভাবিকারা আরো বেশি অসহায় হয়ে পড়ছে তাদের এই সমস্ত চারিত্রিক পরিবর্তনের ফলে। এবং সেই ক্ষেত্রে বোধ হয় একটা সবচেয়ে সহজ এবং সুন্দর উপায় ছাত্রদের হাতে ধীরে ধীরে তাদের রুচি অনুযায়ী বই তুলে দেওয়া এবং সবার জন্যে। অর্থনৈতিক ব্যাপারটাও একটা ব্যাপার হয়ে দাঁড়ায়, এত বই কেনা তো সম্ভব নয়। ফলে সেই ক্ষেত্রে বোধ হয় সবার জন্য একেবারে আলাদিনের প্রদীপের মতো আমাদের হাতের কাছে প্রস্তুত আছে আমাদের গ্রন্থাগারগুলো। এই গ্রন্থাগারের যদি তাদেরকে নিয়ে আসা যায় এবং সেই আনন্দের ছোঁয়াটা যদি ওদের মধ্যে পৌঁছে দেওয়া যায় তাহলে বোধ হয় তাদের মধ্যে শৃঙ্খলা, তাদের মধ্যে সৃজনী শক্তি, ভাবনার উদ্ভাবনী শক্তি সবকিছু ফিরে আসবে এবং আমরাও একটা সুন্দর সমাজ পাবো।
আমরা আজকের এই অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না। আগামী রবিবার আবারও নতুন কোনো গুণীজনের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে। আমরা সেখানেও আবার গুরুত্বপূর্ণ অনেক তথ্য জানবো, তাদের মূল্যবান বক্তব্য জানবো, তাদের জীবন দর্শন জানবো এবং অবশ্যই আশা করব আপনারা সঙ্গে থাকবেন আমাদের এই পথ চলাকে যদি আপনাদের সমর্থনযোগ্য মনে হয় অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করে দিন, সবার মধ্যে ছড়িয়ে পড়ুক ভালো বার্তা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন, বই পড়ুন, বই পড়তে উৎসাহিত করুন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।